বরগুনার চাঞ্চল্যকর যে হত্যা হয়েছিল 5ই আগস্টের পরে বরগুনার সদর উপজেলার 4 নং কেওড়াবনিয়া ইউনিয়নের জাকিতবক গ্রামে যে সুজন কর্তৃক মানে শাওন কর্তৃক তার ফুফাতো ভাই যে সুজনকে হত্যা করা হয়েছিল, সেই হত্যা মামলার 1 নং আসামি ওনাকে ঢাকা থেকে গ্রেফতার করে নিজ এলাকায় জাকিতবকে নিয়ে আসা হয়েছে। এজন্য বরগুনার প্রশাসনকে ধন্যবাদ জানানো হচ্ছে। এরপরে ওনার স্বীকারোক্তি অনুযায়ী সেই দেশীয় অস্ত্রটি যে ওনার নিজ বাড়ি সংলগ্ন এই পুকুরটিতে ফেলানো হয়েছিল, পুকুরটি থেকে আসলে অস্ত্রটিকে সে দেশীয় অস্ত্রটিকে খোঁজা হচ্ছে পুকুরের ভিতর থেকে। এলাকার উৎসুক জনতা সেটিকে লক্ষ্য রাখতেছে। আর উনি এখন ঢাকা থেকে ওনাকে গ্রেফতার করে বরগুনায় ওর নিজ বাড়িতে তার সংলগ্ন যে পুকুরটিতে এখানে আসা হয়েছে। ঘটনা থেকে আসলে বিবরণ পূর্বের লাইভটিতে দেওয়া হয়েছে। ওনার আব্বা হলো বাক প্রতিবন্ধী, একমাত্র ওনার সন্তানকে হারিয়ে সুজন ছিল একজন অটো চালক। নিজের সন্তানকে হারিয়ে শোকার্ত পরিবার মহিলাদেরকে আমি বিশেষ কারণে দেখাচ্ছি না, তবে এখানে এলাকার সাধারণ জনতা এখানে রয়েছে। তাকে ধরা হয়েছে, সে প্রধান আসামি। মূল ঘটনার বিবরণটা একটু সংক্ষেপে বলেন। আপনার কি হয়? আমার ভাগ্না। আপনার ভাগ্না যে মারা গেছে, ওর নাম হলো কি? ওর নাম সুজন ফরাজি। সুজন। জি, ওকে মারছে কি করতে সুজন? আরে মারছে হইলে দুলাল ফরাজি, বাবুল ফরাজি, সেলিম ফরাজি, তপন ফরাজি, শাওন, রাহান, নীলু এরা মিল্লা। কিসের কারণে মারলো? পূর্ব কোনো শত্রুতা আছে? এরা ওই যে ছাত্র আন্দোলনের সময় শোরুম ভাঙ্গে হুন্ডা আনছে বরগুনার। কি শোরুম? এটা হইলে গামা শোরুম নাকি ইয়ামাহা শোরুম। জি, ভাঙ্গে শোরুম আনছে, গাড়ি মোটরসাইকেল চুরি করছে এখান থেকে। আচ্ছা, চুরি করার পর আমার বাইক নিয়ে আবার অটো চালায়। জি, তখন বরগুনা বসে ওরা আবার মানুষের জিজ্ঞেসে কিরে সুজন দেশ তো তোকে এলাকায় অটো হুন্ডা মুন্ডা গেছে নি, আমাকে শোরুম ভেঙে তো হুন্ডা নেছে। জি, তখন বাইক নিয়ে দুপুরে ভাত খাইতে চাইয়ে দেখে কি যে ওর বাড়তি হুন্ডা। তখন আবার ও কইছে যে হ্যাঁ হুন্ডা তো আমার বাড়তি 2-3টে আছে। তখন ওই হুন্ডলার আইসে আর পর সাথে সাথে ওরা হুন্ডলই বাইকে গেছে। যাওয়ার পর ওরা হিসাব করছে এটা যে হুন্ডার তো আমাকে বাচ্চা থাকলে জরিমানা দেওয়া লাগবে, তাহলে জরিমানা দিব না ওরই শেষ করিয়ে লাই। তখন এই ছেলে 2টা আসিল, দুলাল ফরাজি, বাবুল ফরাজি এবং সেলিম ফরাজি। এখন বাইকনেরা আসিল ঢাকা। ওই ঢাকা কোনে খবর দিয়ে আনছে এমনের মঙ্গলবার দিন। বুধবার দিন রাত্রে মাঝে গেছে, বৃহস্পতিবার দিনে ওই নীলুফার ঘরে নিয়া। নীলুফার ঘর কি হয়? সুজনের ফুপি। সুজনের ফুপুর ঘরে? ফুপি, হ্যাঁ, চাচাতো ফুপি। ফুপি ওই নীলুফার ঘরে নিয়ে মনে করেন মারিয়া আর ওই বস্তা ভরিয়া বেড়ে পাশের বেড়ে এই প্যাডের উপরে বালুর বস্তা দিয়ে থুয়ে দিয়েছে। তা এখন আমি ঢাকা, যখন আমার বই নেই বৃহস্পতিবার দিন বিকেলে ফোন দিয়েছে যে দাদে সুজনের নাম্বারও বন্ধ এবং ওরও পাইতেছি না। এই ঘটনা এই আর 2 দিন আগে আবদুল্লাহ গোলাগে একটাই ফরাজি গোলাগে বিশাল বড় মারামারি গ্যাঞ্জাম হয়েছে। ওই মারামারিতে সুজন ছিল না। তখন আমি আমার বোনের বললাম যে বোন সুজন তো মারামারিতে ছিল না, তা গেল কই? তা যাই হোক আমি আসতে আসি। তখন ওই বৃহস্পতিবার সকালে আমি রওনা দিছি। হ্যাঁ, বৃহস্পতিবার সকালে রওনা দিছি, বিকেলে মানে শুক্রবার সকালে রওনা দিছি, বিকেলে আমি পুচ্চা থানায় যাই আমি সিম টাকি নিয়ে ফেলাইছি আর ওর নামে জিটি করছি। জিটি করিয়া প্রথম স্টেজে আমি আবদুল্লার এলাকায় ঢুকছি। ঢোকার পর ওখানে মত কথা বলতে বললাম যে ওরা এই কাম করে নাই, আর যদি ওরা করে তাহলে ওরা করবে ডাইরেক্ট সরাসরি, কারণ ওরা ভয়াবহ লোক, মারির রাস্তা হেলাই কিন্তু ওরা গুজবও করবে না। যখন আবদুল্লার ছেলের মাথায় দিয়ে কিরা করছে তখন আমি বিশ্বাস করছি যে ওগো দ্বারা এই কাম হয় নাই। নেওয়ার পর আমি তো পাগল হয়ে গেছি। তখন দুলাল ফরাজিকে ডাক দিছি। এই দুলাল ফরাজিকে বাড়তে এবং আমার বুঞ্জেমার বাড়ি ইয়া যে ফরাজিরা তোর আমরা কেডা কমনে আছো, সুজনের শনিবার দিন বিচাইতে নামবো, আমার লাগে নামবা কেডা কেডা। তখন দুলাল ফরাজি উঠতে বলতে আছে এই কথা যে ব্যয় আমি নামবো কেমনে, আবদুল্লাহ লগে তো এখন বিশাল বড়টা কাহিনী হয়েছে, কিন্তু আমরা নাম তো হইলে পুলিশ লাগবে। আমি ঠিক আছে, তোমাকে যদি পুলিশ লাগে তাহলে তোমরা থাকো, আমি নামি। তখন আমার সাথে সাথে দুলাল ফরাজি, বাবুল ফরাজি, সেলিম ফরাজি, হারুন ফরাজি এবং অনেক লোক এই গরমবেরির দোকানের সামনে গেছে। যাওয়ার পরে গরমবেরির দোকানের রোবেল করে একটা দোকানদার, ওনারা আমি জিজ্ঞেছি যে সুজনের আপনারা বৃহস্পতিবার দিন কয়টার থেকে কয়টা পর্যন্ত দেখছেন? কয় 12:30 বাজে আমাকে দোকানে আইসে একটা সিগারেট জ্বালাইয়া বাড়ির দিক গেছে, এরপরে আমরা আর দেখি নাই।
না দেখার পর তখন আমার সন্দেহ হয়েছে যে এবং ওই যুগের দোকান এবং ঘরের বেরির দোকান এহিন দেখুনে ওর কোনো কাছের লোক হ্যান্ড ওভার করছে, কিন্তু ওরা জোর করে নিতে পারে না, আপুসে নিছে। তখন দুলাল ফরাজি আমারে বলে যে বেআই 5ই আগস্টে গণবিপ্লবের পরে বরগুনাতে মোটরসাইকেল শোরুম চুরির ঘটনা কেন্দ্র করে বরগুনার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিবরণ দিচ্ছেন। অটো চালক সুজনকে হত্যা করেছে যে শাওন 1 নং আসামি, তাকে গ্রেফতার করা হয়েছে। তার ঘটনার হত্যাকাণ্ডের বিবরণ দিচ্ছেন। না দেখার পর আমরা ওই বৌঠানে হইয়া তুলাতলা হইয়া ডোয়াতলা হইয়া আমরা এই যে যুগের দোকানে হইয়া বসছি। জি, বসার পর সুজনের আব্বা যে প্রতিবন্ধী, তার ইশারায় কথা বলা লাগে। তারে আমি জিগাই তুমি পান খাবানি, এইভাবে জি, কহা একটু পান খাবো, এই কথা কইয়া উনি পান্ডা মহই দিয়ে এইভাবে আইছে, এইদিকে আইছে, আমি ওই দোকান পারে বসা এবং আরো লোকজন। আর পর মনে করেন 10 থেকে 12 মিনিটের সময় আর কি, এতটুকু। এর ভিতরে ওই ছেলের লাশ দেখে মানে এমন জোরে চিকুল লইছে, মানে এইভাবে দৌড়তেছে, বস্তাভর্তি লাশ, বস্তাভর্তি লাশ। উনি দেখছে সামনে শুধু মাথাড়ু। এটা কে দেখলো? ছেলের বাবা। সর্বপ্রথম ছেলের বাবা খোঁজাখুঁজি করার পর দেখতে পেল? হ্যাঁ। আচ্ছা, ছেলের বাবা দেখছে, দেখার পরে উনি আর কি কান্দন লইয়া বোমা মানতো, ফোবাই কান্দে, জি, উনি চিক করলে পাকা রাস্তায় দিয়ে দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার পর আমি ব্যাংসে কোন কি হয়েছে, এর ভিতরে অর্থ এলাকার লোকে বলতেছে যে আব্দুল্লিয়া লোকে আক্রমণ করছে, এ দাও কাছে কার কোন আছে লইয়া বাইরাও। তখন আমি আর দাও কাছের দিকে চাই না, আমি সামনের দিকে যোগ দিয়েছি, আমার বুঞ্জামার দিকে। আইয়া ওরে হাতে দৌড়িয়া যখন নীলুপার বাড়ির দরজার সামনে গেছি, তখন আমার ইশারায় দেখাইতেছে, মানে ওর বাড়ির দরজার ওই বের দেখাইতেছে ইশারায়। জি জি। তখন আমি দৌড় দিছি, দৌড় দিয়ে যাই আমি ওই দৌড় সামলাই দেন, আমি লাশের উপরে পড়ছি। জি, পড়ার পর ওই যে বালুর বস্তাটা প্যাডের উপরে দেওয়া ছিল লাশের, ওই বালুর বস্তাটা তখন আমার পায়ে বাজছে। বাজার পর অতটুকু এই মুরগির মানে মুরগির পাকট্রমা আছে না, যেরকম পোটলা বাঁধলে থাকে ঠিক মাথাডু এরকম দেখা গেছে পানির ভিতরে। তখন আমি এই পোটলাটা ধরছি, দেখি ভারী, কিরে ভারীরা তো মানুষের লাশ। তখন আমি দাঁড়ার তলা দিয়ে দেই কি আমার এই ভাগ্নে সুজন, কারণ আমি চিনলাম কেমনে, ওই শার্টটা গায়ে দিয়ে আমার ঢাকায় আমার বাসায় 2 মাস আসিল, ওই শার্ট দেখে আমি চিনিয়ে লাইছি। তখন আমি একদিকে কান দিকে আর একদিকে চিন্তা করি যে বাপ প্রতিবন্ধী, মা খুব সোজাসাজি মানুষ, তাহলে আমি যদি ভাঙ্গে পড়ি তাহলে সব শেষ, আমার ভাঙ্গে পড়তে দমন যাইবে না। তখন আমি ওখান থেকে আস্তে করে উপরে উঠছি। উপরে ওঠার পর ওই যে রশি দিয়া গলায় বান্ধা, ওইটা হইলো আপনার কি পানের পর একটা টানা দেওয়ার রক, ওই রকটাই গলায় আর কি বস্তাটা বান্ধা। তখন তোর ওইটা নীলুফার বাড়ির সমস্ত পারে অনেক রক আছে, মানে পারে টানা দেওয়া। ওই রক এই নীলুফাটাকে নীলুফা হইলো সুজনের চাস্তো ফুপি, চাচাতো ফুফি, আপন চাস্তো ফুপি। আচ্ছা, তখন যখন রকগুলো দেখার পর সাংবাদিক আমারে বললো যে আপনার কি হয়, কি আশা বিষয় কেমনে পাইলেন। তখন সেলিম ফরাজি আইয়া আমারে ধাক্কা দিয়ে সরাই দেয়, এই তুমি কি কর, সরো, তুমি দেখছো, তুমি জানো মারছে আব্দুল্লাহ, সুইল্লা, বাদুল্লাহ, মানে এইভাবে কইতে, মানে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার, মানে ভাসানোর জন্য যেটা করা সেটা করছে, ভাষাটার জন্য মানে নাম কইতে, জি, নাম কইতেছে। নাম করার পর যাকে আমি আস্তে করে সাইজ কেটে গেছি। জি বলুন, তারপরে কি পরে যখন ওই রকটা দেখছি, জি, রকটা দেখে আমার একটু সন্দেহ হয়েছে যে এই রকটা এই অর্থ এলাকায় আর কার কার বাড়ি থাকতে পারে, জি, যেহেতু এই বাড়িতে পাইছি। তখন ওই রকটা যতটুকু পরিমাণ কাড়া, মানে বান্দা আর কি পেছানিয়া গলায়, এটা আমি যখন লাস্ট পোস্টমর্টম নিছি, জি, পোস্টমর্টমের জন্য, জি, বরগুনা থানায় নেওয়ার পর রাসেল টাইম বলছি, রাসেল ওই যে বস্তা বান্দা যে লাস্ট পাইছো, ওই রকটা কই, ভাই ওটা তো বাইরে। আমি কইতে রকটা একটু আমি একদিকে ধরতে পারি, হ্যাঁ পারেন, কিন্তু ওটা কিন্তু পুলিশের হেফাজতে যাইবে। আমি আচ্ছা ঠিক আছে। তখন আমি রকটা ধরিয়া রাসেলের ভিতরে নিয়ে ওই যে পানি দিয়ে ধুইয়ে রকটা আমি দুজনে মিলে টান দিছি, যে জাহান্দনের রকটা সেরা, এই রকটা জাহান্দনে কতটুকু হইতে পারে, মানে একটা আন্দাজ করছি আর কি। তখন আই হিসেব করলাম যে রক এইটাই, এবং রকটা যখন বস্তায় পাইছি তখন একটা মাইগ্যা গিট অর্থাৎ হইলো মেয়েগো গিটটা থাকে বাম সাইডে গুনে, ফাঁসানো গিট, জি, ফাঁসানো না বাম সাইডে গুনে, আর পুরুষের গিটটা থাকে ডান সাইডে গুনে, জি। তখন এই মাইগ্যা গিটটা আইলো। তখন আমার মাথায় একটা পেঁচ খাইতেছে যে নীলুপা ঘর দরজা এইভাবে থেকে নীলুপা গেলে কি, এই দুলাল ফরাজি, বাবুল ফরাজি এবং সেলিম ফরাজির বোন, আমার ভাগ্নেরও ফুপি, চাস্তো ফুপি। তখন দুলাল ফরাজি বাড়িতে আওয়ার পর লাশটা সানার পর বলে যে আব্দুল্লাহর ডরে নীলুফারা পলাইছে। জি, আপনি বলতে থাকেন।
যে নীলুফা আব্দুল্লাহর ডরে পলাইছে। এই শাওন এই হচ্ছে প্রধান পলানোর পর 1 নং আসামি। আসামি এবং পরে আমি চিন্তা করলাম এবং যেখানে এই কথাটা যদি আমি এখানে বাস্ট করতে যাই তা আমার বাইক না খাইয়ে লাইছে, আমারও খাইয়ে লাইবে, তাহলে এই কথাটা আমার এখানে আসলে বাস্ট করন যাবে না, এটা আমার ভিতর রাখতে হইবে। যদি দেখি আমি কাড়া দিয়ে কাড়া তুলতে পারি কিনা, এটা হলো আমার হিসেবে, এটা হলো আমার সত্য ঘটনা। তখন আমি চিন্তা ভাবনা করিয়া লাশ দাফন করিয়া আমি জিম দিয়ে গেছি গা। জিম দেওয়ার পর আমারই বিয়াই সুজনের আপন চাচা আবুল ফরাজি তার কাছে আইছে যে বিয়াই সুজন যে কারাম মারলো কি করলো, এটা কি কোনো দৃশ্য পাইছেন? কয় না ভাই এখন তো পাই না। আমি তাহলে কি করা যায়? ঘটনার বর্ণনা দূর থেকে শুনতেছেন 1 নং আসামি হত্যাকাণ্ডের। যখন 11টা বাজে ওই আবুল ফরাজির ছেলে আলামিন এবার শাহিন আর বাপের প্রশ্ন করতেছে যে বাবা আমার ভাইরে কারা মারতে পারে, আমার ভাই তো বাড়িতে থাকে, আমার ভাইরে কারা মারতে পারে? তখন আবুল ফরাজি বলে বাবা আমার তো একটু আগু পরে সন্দেহ হয়, কিন্তু সন্দেহ হইলো আমি এখন কি করবো? এই কথা শোনার পরে দুই ছেলে নামছিলাম দিয়ে যে থাকো তোমার ভাই লই, আমার ভাইকেও করতেছিল আমরা নিয়ে আসি। তখন যখন আবুল ফরাজির বাড়তে গনে দুই ছেলে হার লাভ দিয়ে দুলাল ফরাজির বাড়তে গেছে, তখন আমি সামনে খাড়াইছি, বাবা রে ঝগড়া কাজ করো না, যদি আর আমারে আমরা আইনে যাবো, হ্যাঁ আইনে যাবো। তখন দুলাল ফরাজি বাবুল ফরাজি নামে খালি গায়ে আমার সামনে কয় ঠিক আছে আমরা মারছি, আমাকে কল্লা লই যা, আমাকে কল্লা লই যা। যাই হোক আগে একটা চাপ সৃষ্টি হয়েছে, মানে আটকাটকির পরে দুলাল ফরাজির মুখ দিয়ে বাইরেই গেছে যে আরে মাগিরা তোরা তো সরিয়ে গেছে, আমাকে তো বাজাই থুই গেছে, কামটা করলি কি? এই আর কি স্যার ফার্স্ট হয়ে গেছে যে কাম ওরা করছে। তারপরও এই মামলায় হেরাই মারিয়া এবং হেরাই সাক্ষী হয়েছে এবং থানার চারকুলে আমারে বেরতে দেয় না এবং আমারও মারার জন্য হুমকি করছে, হুমকি তুমকি দিয়েছে যে আমার যে কোনো মুহূর্তে মারিয়ে লাগবে। তখন আমি এই আসামি খুঁজতে হেলাল ভাইয়ের কাছে কই এবং হেলাল ভাই আমার এই যে আমাকে আইও মামলার আমার ঢাকায় পাঠায়। ঢাকা পাঠানোর পর আমিও টার্গেট করছি যে আসামি না ধরিয়া আমি দেশে ফিরব। তাই ঠিক হেলাল ভাইও ঠিক এই কেসটাই করছে, আসামি লোকই শুনতেছে, আসামি ধরছি লইয়া আমি আসামি ঠাকুর কাছে হ্যান্ড ওভার করছি। এই আমার বক্তব্য শেষ। প্রশাসনের প্রতি আপনার অনুভূতি কি? অনুভূতি প্রশাসনের উপর আমার এখন থেকে আস্থা আছে। জি এখন পর্যন্ত আমার আস্থা আছে, কারণ হারা যেভাবে কইছে আমি ঠিক এইভাবেই ঠাকুর কাছে পাইছি। আর বাকি আল্লাহর ইচ্ছা। আসামি কিভাবে ধরা হলো, কিভাবে একটু এটার সঙ্গে বলুন। ধরা হইলো হেলাল স্যার আমারে বলছে যে জাকির ভাই আপনি কই? জি আমি মেরুল চালু করে দৌড় দেন, এয়ারপোর্ট একটা হাইস গাড়ি ভাড়া করেন। আমি কই কেন? হ্যাঁ শাওন রে পাওয়া গেছে লোকেশনে। তখন আমি এয়ারপোর্টে গেছি, যাই যে হ্যাঁ শাওনে আসলেই আটক। তখন আর আমি ফোন দিচ্ছি যে হ্যাঁ শাওন রে পাওয়া গেছে, এটা সত্য। আমি কি করতে তাহলে হাইস একটা ভাও করেন। এই হাইস ভাও করিয়া হ্যারে নিয়ে মনে করেন সায়দাবাদ গুণ আমি লইয়াছি, আনার পর এয়ারপোর্ট যাইয়া সিসি কাটাইয়া পরে শাওন রে আমি ঢাকা এই দেশে বরগুনা নিয়ে এই। তাহলে বরগুনার পুলিশ প্রশাসন অত্যন্ত কৃতিত্বের সাথে যে বিষয়টিকে যে সমাধানের লক্ষ্যে বা আসামিকে গ্রেফতার করেছে, লক্ষ্যে আপনারা কি পরিবারের পক্ষ থেকে আপনারা তো অবশ্যই ধন্যবাদ জানাচ্ছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন। ধন্যবাদ। দর্শক দেখা যাচ্ছে বরগুনাতে 5ই আগস্টের পরে বরগুনাতে একটি মোটরসাইকেলের শোরুমে চুরির ঘটনাকে কেন্দ্র করে নিজেদের পরিবারে আপন ফুফাতো ভাইদের দুইয়ের মাঝে এই বিষয়টি চুরির ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার পরে নিজেদের নিরাপত্তার স্বার্থে আসলে বরগুনার অটো চালক সুজনকে যে আসলে হত্যা করে বস্তাবন্দি করে রেখেছিল, পরিবারে খোঁজাখুঁজির পরে যে পাওয়া গেল এতক্ষণে ঘটনাটা এখানে বর্ণনা দেওয়া হয়েছে। 1 নং আসামিকে দীর্ঘদিন পরে গ্রেফতার করা হয়েছে ঢাকা থেকে। এখন তার নিজ এলাকা যেখানে আসলে গ্রেফতার তাকে যে দেশীয় যে অস্ত্রটি পুকুরে ফেলানো হয়েছে সেই পুকুরে খোঁজাখুঁজি করা হচ্ছে। সব আপনিও কইতেছেন গুজব কথা, সব ভাই দেখছেন, হ্যাঁ জানেন সব, আর আপনিও জানেন সবকিছু সত্যি না, সব সত্য করুন, আপনি জানেন কথা কইছে এখানে পুকুরে সে দেশীয় অস্ত্রটির ব্যাপারে খোঁজার জন্য বরগুনা প্রশাসন খোঁজাখুঁজি করতেছে। চতুর্দিক থেকে বিভিন্ন এলাকার জনগণ, পথচারী, রাস্তাঘাটের ওনারা সকলে আসলে তারা দাঁড়িয়ে ঘটনার শেষ দেখা অপেক্ষায় রয়েছে যে দেশীয় অস্ত্রটি পাওয়া যাচ্ছে কিনা। পুকুরের পানি অলরেডি ঘোলা হয়ে গেছে খোঁজার জন্য, আসলে দেশীয় অস্ত্রটি এখন পর্যন্ত কোনো খোঁজ মিলছে না। আচ্ছা,
এই আর 2 জন নাই এদিকে আনছি কত ডুবাইতে পারে না আর আমি তো ডুবাইতে পারে না এখন কেউ আসবে না নাই মে একটু ট্রাই করে ওই পাঁচটা দিয়ে দেখি পাঁচটা দেখছে এই পেজ দিয়া এই পাঁচ দিয়ে 160 পর্যন্ত গামছা কেন একটা লঙ্গি ফিন দিয়ে নামলে তো ভালো হইতো। এক জায়গায় 10 না এর বাইরে যাওয়ার কথা করছে যারা যারা আমার স্কুলে দৌড়ছিল এই উঠ না একটা চিকিৎসা দাও হ্যাঁ একটা চিকিৎসা দাও ঠিক আছে। এক নং আসামির স্বীকারোক্তি অনুযায়ী যে হত্যাকাণ্ডের যে দেশীয় অস্ত্রটি এখানে নাকি ফালানো হয়েছে সে লক্ষ্যে অস্ত্রটি খোঁজা হচ্ছে। তবে দীর্ঘক্ষণ খোঁজার পরেও একদিকে প্রচন্ড শীতের মধ্যে পানিতে থাকা অতি কষ্টকর, শীতের মধ্যেও আসলে অস্ত্রটিকে খোঁজা হচ্ছে। দেশীয় অস্ত্র বলতে যে দাওবা। সবই লাগবে বুঝছেন ভাই না মানুষ তো অবশ্যই লাগবে। এই যে যাও এই যে এই কথা বলেন এই দিক কথা দাও আর কথা বলে দেন কে আর কথা বলে দেন লক্ষ্মী পেগুলো কি আসলে যারা স্বজন হারিয়েছে কথা কেটে আকাশ মারছি টাকা দেওয়া কোটে উঠে কিছু 1,10,000 দাঁড়াইছে পাবলিক দেশীয় দাওটি খোঁজা হচ্ছে। পবিত্র জুমার দিন উপলক্ষে আমাকে অবশ্যই শেষ দেখানো আগে চলে যেতে হচ্ছে। আসলে ওনার আব্বা বাক প্রতিবন্ধী, তিনি সন্তান হারিয়েছেন। হলো নিহত সুজনের আব্বা। জনগণ অত্যন্ত ভিড় বেড়ে গেছে, কারণে পুলিশ প্রশাসন নিরাপত্তার স্বার্থে তারা আসলে প্রচুর জনতা এমন করে ভিড় করতেছে। পুলিশ প্রশাসন নিরাপত্তার স্বার্থে বিষয়টিকে তারা যথেষ্ট সর্বোচ্চ সতর্কতার সাথে রয়েছে এবং জনগণ দেখার জন্য উপচে পড়া ভিড় চতুর্দিকে পুকুরের আশপাশে, যেখানে 1 নং আসামির স্বীকারোক্তি অনুযায়ী যে দেশীয় অস্ত্রটি ফেলিয়েছিল পুকুরে, সেই পুকুরে খোঁজা হচ্ছে আর একাধিক লোক নামানো হচ্ছে পুকুরে। এখন অনেক লোক সংখ্যা বাড়ানো হচ্ছে, প্রশাসন অত্যন্ত সতর্কতার সাথে বিষয়টি খেয়াল রাখতেছে। প্রশাসনের সব ছিলেন চাপ দেয় না স্বাভাবিক।
বরগুনা ডৌগতলা আয়লা সড়কের আমার কি অবস্থা ভিউ লাইক সাবস্ক্রাইবার কয় লাখ আছে মোটামুটি আমাদের যতটুকু তা আছে না ডলার না প্রচন্ড শীতে মনে হয় যেন ঠান্ডা লাগছে জি আসসালামু আলাইকুম। ওই যে বরগুনাতে একটা হত্যাকাণ্ড হয়েছিল না, মোটরসাইকেলের শ্বশুরের মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে, সেটা 1 নং আসামি গ্রেফতার হয়েছে। সে লক্ষ্যে প্রশাসন ওনাকে এখানে যে ওনাকে সেই হত্যাকাণ্ডের নাকি দাওটা এখান দিয়ে ফালাইছে তার স্বীকারোক্তি অনুযায়ী খোঁজা হইতেছে পুকুরে।